প্রবাস থেকে নিজের বউয়ের জন্য আনা গয়না ছোট ভাইয়ের বউরা বাগাবাগি করে সব নিয়ে গিয়েছে। ইরহান শুধু দেখেছে, কিছুই বলেনি, মুখ দিয়ে বলতেও পারেনি এগুলো আমার বউয়ের, তোমাদের তো অনেক দিনা, এগুলো নিও না। তাদের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারেনি। থাক, নিয়ে নেক, তার বউকে না হয় আবার এনে দিবে। দীর্ঘ 12 বছর পর 2 দিন হলো সৌদি আরব থেকে দেশে আসে ইরহান। টাকা কামাতে কামাতে নিজের দিকে নজরই দেয়নি। বাড়ি, গহনা, জায়গা, জমি সবই করলো। ছোট ভাইয়ের বউরা যখন গয়নাকাটি বাঁকাবাকি করতে ব্যস্ত, ইরহান তখন নিজের রুম থেকে মায়ের রুমের দিকে যেতে থাকে। তখনই তার বউয়ের ফোন আসে। কথা বলতে বলতে এগিয়ে যায় মায়ের রুমের দিকে। দেশে আসার পর ভালো করে কথা হয়নি মায়ের সাথে। 12 বছর আগে ইরহান নিজের দেশ ছেড়ে টাকা কামানোর ও নিজের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পাড়ি দেয় নিজের দেশ ছেড়ে অন্য দেশে। কিশোর ছেলেটা নিজের সব শখ আহ্লাদ ভুলে যায় নিজের পরিবারকে ভালো রাখতে। এইচএসসি পরীক্ষা দিয়েই পাড়ি জমায় সুদূর প্রবাসে। এই 12 বছরে আর দেশে আসেনি ইরহান। নিজের শরীরে রক্ত পানি করে এক মনে কাজ করে গেছে। মানুষ ভাবে প্রবাস জীবন কতই না সহজ, বসে বসেই বুঝি টাকা পাওয়া যায়। যে কাজ করে সে জানে কতটা কঠিন। ইরহান কঠোর পরিশ্রমে আস্তে আস্তে সফল হয়েছে। হাজার টাকা থেকে লাখ টাকা বেতনে গিয়েছে। এখন বিদেশি সেই কোম্পানিতে ভালো বেতনে কাজও করে। খারাপ দিন ঘুরে এসে ভালো দিনে দেখা মিলেছে। নিজের জন্য শুধু খাওয়ার টাকা রেখে সবই পাঠিয়ে দিত দেশে। সে নিজে যা ইচ্ছে পূরণ করতে পারেনি, আর ভাইরা যেন করতে পারে। সব টাকা মায়ের কাছে পাঠিয়ে দিত। মাকে জায়গা জমি কিনে বড় করে বাড়ি করতে বলেছে। মায়ের নামে বলেছে জায়গাটা কিনতে। নিজের জন্য সে কিছুই রাখেনি, সবই পরিবার আর মা ভাইদের জন্যই করেছে। নিজের বউয়ের সাথে কথা বলতে বলতে মায়ের রুমের সামনে এসে চলতি পাটা থেমে যায়। রুমের ভিতরে অবস্থিত মা আর ভাইদের কথা শুনে। ইরহানের 2 ভাই ইমন ও ঈশান মায়ের সঙ্গে তাকে নিয়ে কথা বলছে বললে ভুল হবে। টাকা পয়সা জায়গা জমি ভাগাভাগি করছে তারা। দুজনকে যেন সমান ভাগ করে দেয়, একটুও কম বেশি যেন না দেয়, কারণ দুজনেরই সমান অধিকার। তোরা চুপ কর তো, দুজন মিলে সমান সমানই পাবি। তোদের জন্যই তো এত কিছু করলাম। টাকা পয়সা জমি গহনা সবকিছু নিজের নামে করলাম যেন তোরাই পাস। আমি তো তোদেরই মা, আমার নামে সবকিছু তোরাই পাবি, ওই ইরহান না। কয়েকটা দিন যেতে দে, তারপর ইরহানকে বাড়ি থেকেও বিদায় করব। আমার ছেলে দুটো রাজার হালে থাকবে। এই পুরো বাড়িটা অনেক চেষ্টা করেও নিজের নামে লিখাতে পারিনি ওই বুড়োর কাছ থেকে। নয়তো এই বাড়িটাও তোদের হতো, বুঝলি? এখন তো ইরহানও ভাগ পাবে। সে যাই হোক, এখান থেকে কতটুকুই বা সে পাবে, সবই তো আমাদের নামে লিখে নিয়েছি। বোকা ইরহান নিজের নামে টাকা পয়সা জায়গা জমি না করে আমার নামে সবকিছু করে দিয়েছে। ইরহান এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। তার মুখ ভঙ্গি নির্বাক, কোনো প্রতিক্রিয়া নেই। চোখ দুটো মা আর ভাইদের হাসি মাখা মুখের দিকে নির্বদ্ধ। আহারে, আমার বোকা বড় ছেলেটা মায়ের কথায় উঠে আর বসে। টাকা চাইতে দেরি, দিতে আর দেরি হয় না, চুপচাপ দিয়ে দেয়। জায়গা আমার নামে রাখতে বললাম, চুপচাপ তাই মেনে নিল, এবং তাই করলো। মা পাগল ছেলে আমার। কথাটা বলে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে কয়েকবার, তারপর খিলখিলিয়ে হেসে ওঠে। ইরহান এক দৃষ্টিতে তার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তাকে ঠকাতে পেরে কি যে খুশি তারা। অথচ তার মা মুখ ফুটে একটা বার বললে সে নিজেই সবকিছু দিয়ে দিত। এতদিন যেমন দিত, এত ছলছাতুরি করার কোনো প্রয়োজনও ছিল না। ইরহানের মা ইরহানের যখন 5 বছর তখনই মারা যায়। ইরহানের দেখাশোনা ওর মায়ের অভাব পূরণ করার জন্যই আবার বিয়ে করেন তার বাবা। ইরহান তাসলিমা বানুকেই নিজের মায়ের আসনে বসায়। অথচ তাসলিমা বানু সে প্রথম থেকেই ইরহানের প্রতি উদাসীন। ছেলেটাকে না ভালোবেসে কাছে টেনে দূরে সরিয়ে দিয়েছে। ইরহান তাও সবকিছু মেনে নিত। তারপর 2 ভাই হয়। ইরহানের প্রতি তাসলিমা বানুর বিরক্তিতে চলে আসে, তাও কিছু বলে না। ইরহান এইচএসসি দেওয়ার পরে তার বাবাও চলে যায়। নিজেদের সচ্ছলতার জন্য ইরহানকে প্রবাসে পাঠিয়ে দেয় তাসলিমা বানু। অথচ ইরহান পড়াশোনায় অনেক ভালো। কত স্বপ্ন ছিল পড়াশোনা করে একদিন অনেক বড় কিছু করবে। সে স্বপ্ন মাটি চাপা দিয়ে দিয়েছে মায়ের জন্য। হয়তো এবার মা তাকে একটু ভালোবাসা দিবে। ইরহান বড্ড ভালোবাসার কাঙাল। আরো আগে দেশে আসতে চেয়েছিল ইরহান। তাসলিমা বানু নানান বাহানা, এটা দরকার ওটা দরকার বলেই আটকে রেখে দিত। ইরহান চুপচাপ মেনেও নিত। বোকা ইরহান এদের কাছে ভালোবাসাই চাইতো শুধু। অথচ এরা টাকা কামানোর মেশিন ছাড়া আর কিছুই ভাবতো না। ছোট 2 ভাই ইরহানের আগেই বিয়ে করে ফেলেছে। 2 ভাই অনেক বড় জায়গায় বিয়ে করেছে। ইরহানকে তাসলিমা বানু গরিব জায়গায় বিয়ে করিয়েছে, যার পরিবার বলতে এক দাদি ছাড়া আর কেউ নেই।
মানুষের বাড়িতে কাজ করে দিন আনে দিন খায়। ইরহান চুপচাপে মায়ের পছন্দ মেনে নিয়েছে। বুঝতেও পারলো না ওদের চালাকি। কয়েক মাস আগে ফোনে বিয়ে করিয়েছে। কথা হয়েছে ইরহান দেশে আসলে দুই একজন নিয়ে গিয়ে উঠিয়ে নিয়ে আসবে নতুন বউকে। তিনজন মিলে যখন ইরহানের সম্পত্তির ও টাকা পয়সার ভাগাভাগি নিয়ে ব্যস্ত, ইরহান তখন চুপচাপ তার মায়ের রুমে দরজার পাশ থেকে নিজের রুমে চলে আসলো। বাইরের বউরা গয়নাগাটি নিয়ে চলে গেছে। মনে মনে হাসি ইরহান। বাড়িতে সকলে ভাগাভাগি নিয়েই ব্যস্ত। লোকে মনে হয় ঠিকই বলে, পর কখনো আপন হয় না। তাসলিমা বানু যদি আজ ইরহানের নিজের মা হতো, তাহলে কি এমন ভাবে পারতো তাকে ঠকাতে? জীবনেও না। নিজের দুই ছেলের জন্য কত চিন্তা। ইরহানকে ঠকাতেও একটাবার বিবেকে বাঁধলো না তার। এই ছেলেটা যে মা মা বলে মুখে ফেনা তোলে, সে মর্যাদাটাও রাখলো না। মাথায় তার নানান চিন্তা। যাদের সে আপন ভাবতো, তারা তার আসলে আপন কেউ নয়। শুধু টাকার জন্য তার সাথে অমন ভালো ব্যবহার করে গেছে। আজ ইরহানের কাছে কিছুই নেই। হাত খরচের কয়েকটা টাকা ছাড়া সে আজ নিঃস্ব। এই নিয়ে তো চিন্তা ছিল না। সব নিয়ে গেছে নিয়ে যাক। কিন্তু আর কয়েক মাস আগে ওদের রূপটা যদি সামনে আসতো, তাহলে হয়তো ভালো হতো। একটা জীবন বেঁচে যেত। এখন তো ইরহান একা নয়, তার সাথে আরেকটা জীবন জড়িয়ে আছে। নয়তো আবার দেশ ছেড়ে একেবারের জন্য চলে যেত, আর এই দেশে ফিরতো না সে। এখন তো সেই উপায়টাও নেই। মেয়েটা তো আর সারা জীবনের জন্য জড়িয়ে গেছে তার সাথে। মানুষের মুখের বিষাক্ত ভাষা যে মেয়েটাকে বাঁচতে দিবে না। যদি ইরহান মেয়েটাকে ছেড়ে দেয়, সে মনে হয় একমাত্র স্বামী। প্রবাস থেকে এত কিছু এনেও নিজের বউকে একটা সুতোও দিতে পারলো না। পারবেও না হয়তোবা। ইরহান অনেক ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নেয় আবারও প্রবাসে পাড়ি জমাবে। তবে এবার ওই মানুষগুলোর জন্য না। এবার তার সাথে জড়িয়ে যাওয়া ওই অসহায় মেয়েটার জন্য। এবার নিজের জন্য কিছু করবে। অনেক তো হলো ওদের জন্য করা। ইরহান নিজের রুমে বসে চারপাশে চোখ বোলায়। তারপর তাচ্ছিল্যের হাসি হাসে। এটা তার রুম নয়, নামে মাত্র তার। হয়তো কয়েকদিন পর এই রুম থেকে বিতাড়িত করবে। ইরহান হয়তো জানেও না যে মেয়েটার জন্য সে এত চিন্তা করছে। নিজে নতুন করে সব গড়ার স্বপ্ন দেখেছে। ওই সময় মোবাইলের ওপাশ থেকে সব শুনে তারপরেই কল কেটেছে। মনে মনে তার বউ অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জ্যোতি তার দাদিকে ডাকতে থাকে। দাদি, এ দাদি, কোথায় তুমি? জ্যোতির ডাক শুনে তার দাদি ঘরে ঢোকে। কিরে, কি হয়েছে? এমনি চিল্লাস কেন? আমি কল লাগাই দেই। তোমার ওই জামাইরে কও আমারে এখনই ওই বাড়িতে আইসা নিয়ে যাইতে। কি করছে রে? যা বলছি তাই করো। শরমের ব্যাপার আছে না? তোর কি আর তর্স হইতেছে না? জামাইয়ের বাড়ি যাওয়ার লাগে এমন পাগল হয় কেউ? মানসি কি কইব? বিয়ে করছে জামাইয়ের বাড়ি যাওয়ার জন্যই তো পাগল হব। দূর, তোমার বলা লাগবে না। এমনিতেই আমি চলে যাচ্ছি। তারপর তাড়াতাড়ি করে গিয়ে পরার জন্য যে দুটো জামা আছে, তাই একটা শপিং ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে পড়ে জ্যোতি তার স্বামীর বাড়ির উদ্দেশ্যে। জ্যোতি বাড়ি থেকে বের হয়ে রাস্তা ধরে। গন্তব্য তার স্বামীর বাড়ি। পিছন থেকে জ্যোতির দাদি তাকে অনবরত ডাকতে থাকে। জ্যোতি পাত্তাই দেয় না। সে বড় বড় হাঁটা দিয়ে এগিয়ে চলল। জ্যোতি, ওরে জ্যোতি, বউ, ও বউ, যাস না, আমার কথাটা শুনবো। জ্যোতি দাদির ডাক শুনে দাঁড়িয়ে যায়। তারপর ঘুরে দাদির দিকে তাকায়। তার দাদি প্রায় দৌড়ে এসে জ্যোতির কাছে থামে। হাঁপাতে হাঁপাতেই বলে, এই বুড়া বয়সে তুই আমার দৌড়ানি দিয়ে আসবো? উফ, দাদি, দেখতেই তো পাচ্ছ একটা জায়গায় যাচ্ছি, তোমার পিছনে ডাকতে হইলো? কি কইবা কও দেখি। এমন করে যাইস না বউ, মানছি কি কইব। আমি নাচ জামাইয়ের সাথে কথা কই, তুই যাইস না। বাড়ি ফিরে যাও বুড়ি। আমাকে শ্বশুর বাড়ি যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ চাইলে বিকেলেই আমি শ্বশুর বাড়ি থাকবো। তোর মাথাটা একেবারে গেছে সেরি। যা করার কর, আমি কিছুই আর বললাম না। তারপর নিজের কাছ থেকে জুথির বোরকাটা নিয়ে জুথির হাতে দিয়ে চলে যেতে যেতে বলে, এবার যেখানে যাওয়ার যা তুই। জুথি বোরকাটা দেখে জিভে কামড় মারে। স্বামীর বাড়ি যাওয়ার তাড়া সে বোরকা পরতে একদম ভুলে গেছে। তারপর এদিক সেদিক তাকিয়ে দেখে রাস্তায় কোনো মানুষ আছে কিনা। রাস্তা এখন পুরাই ফাঁকা। তাই তাড়াতাড়ি বোরকাটা পরে ওড়না দিয়ে মুখে মুখোশ বেঁধে তারপর আবার হাঁটা শুরু করে। যেতে যেতে দাদিকে উদ্দেশ্য করে বলে, বুড়ি, তুমি ভালো থাইকো। তোমার নাজ্জামেরি নিয়ে খুব শীঘ্রই আসবো। জ্যোতির দাদি সলসল চোখে জ্যোতির যাওয়ার পানে তাকিয়ে আছে। মনে মনে ভাবে, আজ যদি মেয়েটার বাবা মা জীবিত থাকতো, কত আয়োজন করেই না বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পাঠাতো। মেয়েটার ভাগ্য আসলেই সেই সুখটা নেই। তাই তো নিজের স্বামীর বাড়িতে এই প্রথমবার পা রাখবে। সেটাও আবার একা একাই। নিজেও টাকা পয়সা না থাকার জন্য মেয়েটাকে কিছু দিয়ে আর পাঠাতে পারলো না। খালি হাতে দুইটা পুরাতন জামা নিয়ে যেতে হচ্ছে ওকে। জ্যোতির দাদি ছাড়া আর কেউ নেই ওর। অনেক ছোট থাকতে মা বাবা পরপারে পাড়ি জমিয়েছে।
দাদি কোলে পিঠে করেই মানুষ করেছে, সবটুকু দিয়ে আগলে রেখেছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে টাকা রোজগার করে দুজনের সংসার চালিয়ে নিয়ে গেছে। একদিন জুথির দাদি যে বাসায় কাজ করে, ওই বাসার মহিলা জুথির জন্য একটা বিয়ের প্রস্তাব দেয়। ছেলের বাড়ি বড়লোক, ছেলে বিদেশ থাকে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু ওরা গরিব ঘরের মেয়ে চায়। যথি দাদি 2 দিন সময় নিয়ে ভেবে তারপর রাজি হয়ে যায়। মেয়েটা তো সারা জীবন কষ্টই কেড়ে গেল, এ বাড়িতে নিশ্চয়ই সে সুখে থাকবে। যদিও দাদির উপর আর কোনো কথা বলেনি। এই মানুষটা এতগুলো বছর ধরে যথিকে বুকে আগলে রেখেছে, তাই যা করার ভালো কিছুই করবে তার জন্য। যথি দাদি পাশের বাড়ি থেকে আরো 2জন লোক নিয়ে ইরহানের বাড়িতে যায়। ওনারা জানায় পনি বিয়ে পড়ানো হবে, তারিখ দিয়ে দেয়, ওই তারিখে গিয়ে ওরা বিয়ে করাবে। পরে ছেলে দেশে আসলে 2-1জন গিয়ে উঠিয়ে নিয়ে আসবে। তারপরে বিয়েটা ফোনেই হয়ে যায়। বিয়ের দিন শুধু এক পলকের জন্য যুথি ইরহানকে দেখেছে, তার ভাই ঈশানের ফোনে। তাও এক পলকের জন্য একটুখানি, ভালো করে সবার সামনে তাকিয়ে দেখতেও পারেনি। সে সুদূর প্রবাসে থাকা লোকটাকে এক পলক দেখে নিজের ময়না জায়গা দিয়ে দিয়েছে। আর ঈশান ও যুথির একটা ছবি ইরহানকে পাঠিয়েছিল। যুথির কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, একটা ছোট মোবাইল তার কাছে, ওটা দিয়ে ইরহানের সাথে কথা হতো। মন চাইতো ইরহানকে দেখতে, কিন্তু কোনো উপায় ছিল না তার কাছে। প্রায় আধা ঘন্টা ধরে একটানা হাঁটার জন্য হাঁপিয়ে ওঠে যুথি। তা একটা গাছের নিচে দাঁড়িয়ে 2 মিনিট জিরিয়ে নেয়। আরো 15 মিনিটের মতো হাঁটতে হবে। টাকা থাকলে অটো দিয়ে শুধু 15 মিনিটেরও কম সময়ে পৌঁছে যেত, কিন্তু টাকা নেই। টাকা থাকলে যুথিও আসতো না, হেঁটেই আসতো। 2টা টাকারও যে কি মূল্য সেটা যুথি খুব ভালো করেই জানে। বিকেলের দিকে রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেশি হয়, তাই দ্রুত পা চালায় সে। মিনিট 15 পর যুথি তার গন্তব্যে এসে পৌঁছায়। বাড়ির সামনে এসে চোখ বোলায় পুরো বাড়িটাতে। একদিন এই পথ দিয়ে শহরে যাওয়ার সময় যুথির দাদি বলেছিল, ওরে যুথি, এটাই নাজ্জামাইয়ের বাড়ি। যুথি তখন এক পলক বাড়িটার দিকে তাকিয়েছিল। এখনো মনে আছে সেই দিনের কথা। এক পলকে দেখায় চিনে আসতে কোনো অসুবিধা হয়নি যুথির। যুথি মাথা নিচু করে আবারও ভালো করে এক পলকের জন্য দেখায় অনেক কিছুই সে মনে রাখতে পারে। যেমনটা সে এখন একতলা বাড়ি বিশিষ্ট, চারদিকে ইটের দেওয়াল দেওয়া বাড়িটা চিনে ফেলেছে। টিনের গেট পেরিয়ে যুথি ধীর গতিতে বাড়ির উঠোনে প্রবেশ করে। চারদিকে চোখ ঘুরিয়ে দেখে বাড়িটা একটা ছাদ দেওয়া দালান ঘর। ভিতরে কয়টা রুম আছে জানা নেই যুথির, তবে বেশ বড় সড়ই বাড়িটা। গেট দিয়ে ঢুকতে একটা ছোট ঘরও চোখে পড়ল। টিনের দোতলা ঘর, তবে বেশ পুরনো। ধারণা করলো ভিতরে হয়তো 2টা রুম। আশেপাশে চোখ বোলাতে বোলাতে সামনের দিকে এগোলো যুথি। বাড়িটা অনেক জায়গা নিয়ে করা হয়েছে, চারপাশে অনেক গাছগাছালি আছে। জোকের বসে তো এসে পড়লো, এখন চিন্তায় আছে ঘরে ঢোকা নিয়ে। এমন সময় যুথির পাশ দিয়ে একটা বাচ্চা যেতে দেখলো হাতে বল নিয়ে। হয়তো খেলতে গিয়ে এসে পড়েছে, নিতে এসেছে। তাছাড়া যুথির জানা মতে এ বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই। যুথি বাচ্চাটাকে কাছে ডাকে। বাচ্চাটা যুথি দেখে থেমে যুথির দিকে তাকায়। কিছু বলবেন খালা? ছেলেটার খালাটাকে যুথি আহাম্মক হয়ে যায়। তারপর বলে, আমি তোর কোন জন্মের খালা রে? আমার বয়স জানিস তুই কত? না জানি না, দেখলে বলতে পারতাম ধারণা করে, কিন্তু আপনি তো মুখ ডেকে রেখেছেন, তাই বয়স বোঝা যাচ্ছে না। দেখতে কেমন খালা খালা লাগছে। ছেলেটাকে কয়েকটা কথা শোনাতে গিয়েও চুপ হয়ে যায় যথি। এখন ঝামেলা করে কোনো লাভ নেই। যার জন্য ডেকেছে সে কাজটাই আগে সেরে নেওয়া যাক। এবারের বড় ছেলে আছে না, ওই যে বিদেশ থেকে যে 2-3 দিন আগে আসলো, ওনাকে একটু ডেকে দে তো। ইরহান ভাইয়ের কথা বলতেছেন? যথি মাথা নাড়িয়ে সম্মতি দিল। উনি তো পুকুর পাড়ে বসে আছেন, ওই যে দেখা যাচ্ছে, বলে ছেলেটা হাত দিয়ে পুকুর পাড় দেখিয়ে দিল। যথি পুকুর পাড়ে এগিয়ে যেতেই থাকে। ইরহানের পিঠটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে গভীর ভাবনায় মগ্ন সে। যথি কাছাকাছি গিয়ে পিছন থেকে ইরহানকে ডেকে ওঠে, ও বোকা পুরুষ। ইরহানের ভাবনার মাঝে হঠাৎ করে কারো কণ্ঠস্বর শুনে কিছুটা হকচকিয়ে ওঠে। তারপর পিছনে ঘুরে তাকাই, একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ইরহান চেনার চেষ্টা করে, তারপর মাথায় আসে বোকা পুরুষ নামে একজনই তাকে ডাকে, আর সেটা হলো তার বউ যুথি। ইরহান জানে না কেন তার বউটাকে বোকা পুরুষ বলে ডাকে, তবে মেয়েটার মুখে এই নামটা শুনে খুব ভালোই লাগে তার। ইরহানের আর বুঝতে বাকি নেই এটা যুথি। গলার স্বর শুনেও চিনতে পারেনি, কারণ ফোনের সাথে বাস্তবের গলার স্বর খুব একটা মিল পাওয়া যায় না। যুথি। যুথি মুখের মুখোশটা খুলে দপ করে ইরহানের পাশে গিয়ে বসে পড়ে। তারপর ইরহানের দিকে তাকিয়ে ইরহানকে দেখতে থাকে। ইরহান এতটা স্বাস্থ্যবানও না, আবার এতটা চিকনও না, একদমই ঠিকঠাক।
বসা অবস্থাতে বুঝতে পারলো লম্বাও বেশ আছে। শ্যামবর্ণ পুরুষটির মুখে খোঁচা খোঁচা দাড়ি, কি যে ভালো লাগছে। হুট করে ইরহানের কথায় জ্যোতির হুঁশ আসে। তুমি এখন এখানে? দুপুরে না কথা হলো, জানালে না কেন আসবে? একাই এসেছো? আমার না গিয়ে নিয়ে আসার কথা? উফ, চুপ করেন তো বোকা পুরুষ। এত প্রশ্ন কেউ একসাথে করে? আর বিয়ে বসেছি কি বাপের বাড়ির ভাত খেতে? বাপের বাড়ির ভাত আর ভালো লাগছিল না, তাই তো জামাইয়ের বাড়ি নিজে নিজেই চলে এসেছি। আপনার অপেক্ষায় থাকলে এই জনমে আর সংসার করা হতো না। কিন্তু কোনো কিন্তু নয়। পুরোটা রাস্তায় হেঁটে এসেছি, হাত পা আমার ব্যথা হয়ে গেছে। পরে না হয় সব কথা বলবো, আগে ঘরে নিয়ে চলুন। ইরহান জ্যোতির মুখের দিকে ভালো করে তাকায়। এই প্রথমবার সামনাসামনি হতে দেখা। শুধু একটা ছবিই ছিল জ্যোতির। প্রথম প্রথম ফোনে কথা বলতে কত যে জড়তা কাজ করতো জ্যোতির মাঝে, ধীরে ধীরে জড়তা কাটিয়েছে। অথচ এখন এমন ভাবে কথা বলছে যেন সামনাসামনি কতবার তার সাথে দেখা হয়েছে। এই বোকা পুরুষ, সারাটা জীবন কি আমাকে দেখার সুযোগ পাবেন? এখন চলুন। ইরহান আর কথা বাড়ালো না। সত্যি মেয়েটার মুখে ক্লান্তির ছাপ। পরে না হয় সবকিছু জেনে নেওয়া যাবে। তারপর জ্যোতিকে নিয়ে বসার ঘরে ঢুকে ইরহান। সেখানে তাসলিমা বানু আর তার দুই পুত্রবধূ বসে টিভিতে সিরিয়াল দেখতেছিল। হঠাৎ করে জ্যোতিকে দেখে সকলেই যেন ভূত দেখার মতো চমকে উঠল। জ্যোতির মুখে হাসি ফুটিয়েই তাসলিমা বানুর সামনে গিয়ে দাঁড়ায়। তারপরে হাত দিয়ে সালাম করার ভঙ্গিতে বলে ওঠে, আসসালামু আলাইকুম নকল শাশুড়ি আম্মা। কথাটা বলে জ্যোতির মুখে যতটা হাসি আছে তার চেয়ে কয়েক গুণ বেশি অবাকত্ব বসার করে উপস্থিত থাকা সকলের মুখে। তাসলিমা বানু ব্রৌ কুঁচকে ফেলে, তারপর সন্দিহান গলায় বলে, নকল শাশুড়ি আম্মা মানে কি? জ্যোতি তার ছোট দুই জায়ের দিকে তাকালো। দুজনে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে জ্যোতির দিকে। চোখের ভাষা দেখে বোঝা যাচ্ছে তারা জ্যোতিকে একদমই পছন্দ করছে না। তাতে জ্যোতির কি? জ্যোতি আবার শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আপনি তো আসল না, ডুপ্লিকেট হিসাবে আমার শ্বশুর আব্বা নিয়ে এসেছে, তাই নকল বলছি। কিছু মনে করবেন না কেমন? আমার খুব ভালো লেগেছে, আমি এটা বলেই ডাকবো। কত মাথা খাটিয়ে তারপরে নামটা দিয়েছি জানেন? আমি ভালোবেসেই এই নামে ডাকবো, আপনি কিছু মনে করবেন না। মনে মনে বলল, তুই মনে করলো আমার কি? ইমনের বউ লিমা বলে ওঠে, ছি, কি নাম এগুলো! কি রিরহান, তোর বউকে যে নিয়ে আসবি আমাদের বললি না তো? বাহ, মাকে ছাড়াই দেখি এখন সব সিদ্ধান্ত নিতে পারিস। ওকে যে আনতে যাবি একবারও তো বলে গেলি না। আমি কি মানা করতাম নাকি আনতে? ইরহান মায়ের মুখের দিকে তাকায়, কি সুন্দর অভিনয় করে। ইরহানও না জানার ভান করে থাকবে, দেখবে কত নিচে নামতে পারে এরা। মা আসলে, থাক আর কিছু বলতে হবে না। তোরা সবাই এখন বড় হয়ে গেছিস, মাকে আর কি প্রয়োজন? ভালোই করেছিস। আরে নকল আম্মা, আপনার বড় ছেলে তো কোনো দোষ নেই, উনি তো জানতেনই না আমি যে আসবো। আপনাদের মতো এখনই জানলেন। আসলে শ্বশুর বাড়ির ভাত খাই না বলে পেট বসছিল না। আপনারা তো আমাদের গরিব ঘরে যাবেনও না আনার জন্য। আর আপনার ছেলের আশায় বসে থাকলে আমার সংসার করাই হতো না, তাই নিজে নিজেই চলে আসছি। জ্যোতির কথা শুনে তার ধুই যা মুখ বাঁকিয়ে বলে, কেমন বেহায়া মেয়ে মানুষ, নিজের শ্বশুর বাড়িতে নিজেই এসে পড়েছে, তাও আবার প্রথমবার। আর আমাদের সময় কত পথযাত্রী গিয়েছিল জানো? সেসব কথা না হয় বাদে দিলাম, তোমার দিকে একবার ভালো করে তাকাও। ছি, ইয়াক, কি নোংরা! লিমার কথা শুনে জ্যোতি নিজের দিকে তাকায়, হেঁটে আসার দরুন পায়ে ময়লা লেগে আছে। তাছাড়া কালো বোরকা একটু বেশি বোঝা যায় ময়লা। তো কি হয়েছে, একটু মাটি লেগেছে, জাড়া দিলেই তো চলে যাবে। কি নোংরা তুমি মেয়ে! আম্মার কাউকে পেলেন না বাড়ির বউ করার জন্য, শেষমেশ কিনা এই খ্যাত মার্কা মেয়েটাকে বাড়িতে আনতে হলো। আমি খ্যাত তো ভালো, তো সেই খ্যাতে ফসল উৎপাদন করে মুখের খাবার জোটে। ভুলে যাও না গো তোমরা। আর আমার শরীরে মাটি থেকে ছিসি করছো? তোমরা কি মরবে না? তোমরা মরলে কি তোমাদের সিমেন্টের দিয়ে মাটি দিবে? হুম, বলো তো। ইমন আর ঈশানের বউ আর কিছু বলতে নিবে, তার আগে তাসলিমা বানু তাদের থামিয়ে দেয়। আহ, কি শুরু করছো তোমরা, চুপ থাকো তো। ইরহান, তোর বউকে নিয়ে তুই তুই নিয়ে যা। আহ, আপনারা তো আমাকে চুমু খেতে মন চাচ্ছে নকল শাশুড়ি আম্মা। আমি যে ক্লান্ত আপনি ঠিক বুঝতে পেরেছেন। ইরহান এত সময় এদের কাণ্ড দেখে গেছে শুধু। তার ভাইয়ের বউরা কি রকম নাট ছিটকেছে তার বউকে দেখে, ওদের কথার বিরুদ্ধে কিছু বলতে নিবে। তার আগে যদি নিজের কথায় তাদের উত্তর দিতে দেখে ইরহান আর কিছুই বলেনি। ইরহান বুঝে গেছে তার বউ ঠোঁটকাটা স্বভাবের, কাউকে যে ছেড়ে কথা বলবে না। চলো জ্যোতি, হাত মুখ ধুয়ে নিবে। জ্যোতি ইরহানের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর ইরহানকে অনুসরণ করে তার পেছন পেছন যেতে থাকে। যেতে যেতে একবার গাড় গড়িয়ে তার জাতের দিকে তাকায়। মুখ বেংসি কেটে মনে মনে বলে ওঠে, এহ, ডঙ্গিদের ডং দেখলে আর বাসি না।
ইরহান জ্যোতিকে নিয়ে চলে গেলে ইমন আর ঈশানের বউ শাশুড়ি মায়ের উপর ক্ষিপ্ত হয়ে যায়। আমরা তো কিছু বলতে পারি না আম্মা আপনাকে, জোরে কথাই বলতে পারি না আপনার সাথে। আর এই দুই পয়সার ফকিন্নি কিরকম চ্যাটাং চ্যাটাং কথা বলে গেল। আপনি তো একটা টু শব্দ মুখ থেকে বের করলেন না আম্মা। আমরা এমন করলে তো আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেন, সাথে বাপ মাকে ডেকে নিয়ে আসতেন। আর এখন আপনাকে নকল শাশুড়ি আম্মা বলে গেল, গায়ে লাগলো না? আমাদেরও কতগুলো কথা শুনিয়ে গেল। তাসলিমা বানু তার দুই ছেলের বউদের কথা শুনে গর্জে উঠে, চুপ করো তো তোমরা। আমি কি করব না করব তা কি তোমরা বলে দিবে? জবানটা একটু বেশি চলছে না তোমাদের? বলে যেও না কার সাথে কথা বলছো। আমার সাথে কথা বলার সময় মেপে কথা বলবে। আমার ভালো করেই জানে আছে। চুপচাপ নিজের কাজে যাও। দুজন শাশুড়ির কথায় ভিতরে ভিতরে পড়ছে, তবুও মুখ দিয়ে কিছুই বলল না। চলে যেতে নিলে শাশুড়ির কথা শুনে আবার একটু থামে। জ্যোতিকে নিয়ে কেউ কোনো মজা করবে না বা অপমানও করবে না। যাও আবার নিজেদের কাছে যাও। আমি কি করব সেটা আমি খুব ভালো করেই জানি। আমার চুলগুলো বাতাসে পাকিনি। ইমন ও ঈশানের বউ চলে গেলে তাসলিমা বানু মনে মনে বলে, ওই গাইয়া মূর্খ মেয়েটাই আমার তুরুফের দাস। তোমাদের মাথায় এসব ঢুকবে না বড়লোকের আলালের ঘরে দুলালিরা? এই মেয়েকে শুধু শুধু ইরহানের জীবনে জড়ায়নি। এই তাসলিমা বানু কোনো কাঁচা কাজ করে না। নিজের স্বার্থের জন্য এই মেয়েকেও সহ্য করে নিতে জানি বলে মনে মনে হাসে তাসলিমা বানু। ইরহানের রুমে এসে বোরকা খুলে বাথরুমে ঢুকে হাত পা ধুয়ে চোখে মুখে পানি দিয়ে আসে জ্যোতি। বাড়িটা বেশ রাজকীয় ভাবেই করেছে। গ্রাম অঞ্চলের জন্য এই বাড়িটাই অনেক ব্যাপার স্যাপার। আশেপাশে 2-3 গ্রামে হাতে গোনা 2-একটা বাড়ি মনে হয় এমন আছে। ইরহানদের বাড়িটা আবার শহর থেকে কিছুটা কাছেই। প্রতিটা রুমে রুমে বাথরুম করেছে। যদি কলপার খুঁজলে ইরহান বাথরুম দেখিয়ে দেয়। বাথরুম থেকে বের হয়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে আসে জ্যোতি। তাকিয়ে দেখে ইরহান খাটের এক কোণে মাথা নিচে করে বসে আছে। এই বোকা পুরুষ, আপনি আমার বোকা পুরুষ তো, নাকি এয়ারপোর্ট থেকে বদল করে দিয়েছে? মানে, আমার বোকা পুরুষ তো এমন গোবরা মুখে থাকে না। সে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। আর আপনি কিভাবে আছেন? মুখটাকে কেমন করে যেন রেখেছেন। তোমার এখানে আসা একদমই উচিত হয়নি যুথি। যুথি হাত পা তুলে খাটের উপরে উঠে বসে। কেন? আমাকে ওই বাড়িতে রেখে এখানে আরেকটা বিয়ে করে বউ নিয়ে থাকতেন নাকি? ইরহান জ্যোতির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। নিজে নিজে চলার বা এক বউয়ের দায়িত্ব নেওয়ার সামর্থ্য নাই, তার আবার দ্বিতীয়বার বিয়ে। যদি ইরহানের মনের অবস্থাটা খুব ভালো করেই জানে, তাও মজা করে তাকে একটু মন ভালো করতে চেয়েছিল। বুঝে গিয়েছে ইরহানকে এখন যাই বলুক না কেন মন ভালো হবে না, তাই চুপচাপ ইরহানের মুখের দিকে তাকিয়ে আছে। তার বোকা পুরুষটাকে দেখে আর মনে মনে কিছু ভাবে। গ্রামের দিকে সাধারণত রাত 8টা বেজে যাওয়া মানেই অনেক রাত। সকালে এই সময় খেয়ে দিয়ে ঘুমের প্রস্তুতি নেয়। যদি রুমে যে সে ঢুকেছে আর রুমের বাহিরে বের হয়নি। ইরহান অবশ্য ওই সময় বেরিয়ে গেছে, আর ফিরে আসেনি। এখন রুমের বাহিরে গিয়ে দেখে সকলে খাওয়ার রুমে খেতে বসেছে। জ্যোতিরও প্রচুর খিদে পেয়েছে, কিন্তু ইরহান কই, ইরহানকে রেখে একা খেতেও পারছে না। তাই তো চুপচাপ বসার ঘরে বসে আছে। দেখতে পায় ইরহান বাড়িতে ঢুকছে। যদি উঠে দাঁড়ায় ইরহানকে বলে হাত মুখ ধুয়ে আসতে খেতে বসবে। ইরহান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিছু সময় পর আসলে দুজনই একসাথে খেতে বসে। অন্যরাও মাত্রই খাবার খেয়ে নিয়েছে খাওয়ার জন্য। ইমন আর ঈশান তাদের বউদের নিয়ে এক পাশে বসেছে। ইরহান জুথিকে নিয়ে আরেক পাশে। তাসলিমা বানু সাধারণত ছেলেদের সাথে খায় না। সবার খাওয়া শেষ হলে তারপর উনি খেতে বসেন। এটা সবসময় করেন তিনি। অন্য দুই ছেলের প্লেটে 2টা মাছের মাথা ও প্লেট ভর্তি করে মুরগির মাংস দিয়েছে একসাথে। বৌদুরও দিয়েছে। জ্যোতি শুধু এদের খাবার খাওয়া দেখছে। রাক্ষসের মতো খাচ্ছে সবগুলো মিলে। সবাইকে সব মাছ মাংস প্লেট ভরে দিয়ে জ্যোতি ও ইরহানের কাছে বাটি নিয়ে আসে তাসলিমা বানু। ইরহানের প্লেটের এক পাশে মাছের একটা লেজ ও মাংসের 2 টুকরো দেয়। জ্যোতির প্লেটে মাছের ঝোল আর এক টুকরো মুরগির মাংস আর একটা আলু দিয়ে বলে, আর নাই, এটুকু দিয়ে খেয়ে নাও। বলেই চলে যায়। ইরহান তার ভাই আর ভাইয়ের বউদের প্লেটের দিকে তাকায়। তারপর নিজের আর জ্যোতির প্লেটের দিকে। মুরগির মাংস রান্না করা পাতিলের দিকেও চোখ যায় ইরহানের। পাতিলে রাখা মাংস আরো 3জন খেতে পারবে। তাসলিমা বানু ভালো করে জানে বেশি কাটার জন্য ইরহান লেজ কি মাছের পেটের অংশ ছাড়া কিছুই খেতে পারে না। তাও এটা উনি ইরহানকে দিলেন। তাসলিমা বানুর কাণ্ডে তেলে বেগুনে জ্বলে ওঠে জ্যোতি। মুখ খুলে কিছু বলতে নেবে ইরহান বুঝতে পেরে হাত ধরে আটকে দেয়, মাথা নাড়িয়ে না করে কিছু বলার জন্য। ইরহান তার প্লেটের মাংস জ্যোতির প্লেটে তুলে দেয়। তারপর বলে, তুমি খাও জ্যোতি, আমার একদম খিদে নেই। বলে ইরহান উঠে চলে যায়। ইরহানের চলে যাওয়া দেখে কেউ কিছু বলল না। এরা তো খেতে ব্যস্ত, অথচ সবকিছু ইরহানের টাকায় আনা। ইমন ঈশান কোনো কাজই করে না। জ্যোতি ইরহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। লোকটার নাকি খিদে নেই, সারাদিন যে ভালো করে কিছু খায়নি তা তো জ্যোতি জানা আছে। কিছু মানুষের জীবন যায় অন্যের জন্য ত্যাগ করতে করতেই। ইরহানও তাদের মধ্যে একজন।
যদি ইরানে যাওয়ার দিকে তাকিয়ে দেখে মেজাজ তার প্রচুর খারাপ। ভিতরে দুই রকম অনুভূতি হচ্ছে। একে তো ইরহানের উপর প্রচন্ড রাগ হচ্ছে, লোকটা এদেরকে কিছুই বলল না। এমন মানুষ কি আছে দুনিয়ায়? নিজের রোজগারের টাকা দিয়ে যে সংসার চলে, সেই সংসারে তার খাওয়া জোটে পাতিলের ঝোল। লোকটা এত বোকা কেন? নিজে বলছে না কিছু, ঠিক আছে, যদি তো বলতো, তাকে কেন কিছু বলতে দিল না? ইরহান খাওয়ার প্লেটের দিকে তাকিয়েছিল যখন তার মুখটা দেখে জুথির কান্না পেয়ে গেছে। আবার দেখা ক্ষুধা পেটে নিয়ে কি সুন্দর বলল খিদা নেই। আবার নিজের প্লেটের মাংস ওর প্লেটে তুলে দিয়ে গেছে খাওয়ার জন্য। লোকটি কি বুঝতে পারলো না যে খাবার তার মুখে ঢুকলো না, সে খাবার জুথির মুখেও জুটবে না? ইমন ঈশানা তার বৌদির দিকে তাকালো। জুথি, কি সুন্দর করে তারা এক মনেই খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওদের একমাত্র কাজই হচ্ছে খাওয়া। দুনিয়ার অন্য কিছুতে তাদের কোনো মন নেই। তাসলিমা বানু আবার দুই ছেলেকে জিজ্ঞেস করছে কিছু লাগবে কিনা, লাগলে যেন বলে। বাহ, মানুষ কত যে অদ্ভুত। আজ ইরহান নিজে চেলে না বলে সে যে খাবার রেখে চলে গেছে, একটা বারও বলল না খেয়ে যেতে। অথচ মায়েরা নাকি তাদের পেটের সন্তান না হলেও মুখ দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারে সত্যিই নাকি মিথ্যে বলছে। অথচ এই মহিলা, ইরহান যে সারাটা দিনও ভালো করে কিছুই খায়নি সেটা জেনেও চুপ করে রইল। যুথের রাগে দাঁত কিরমির করতে করতে সকলে দিকে তাকায়। এ রাক্ষসগুলোর এখনো অর্ধেক খাওয়াও হয়নি। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই এরা খেয়ে ফেলতে পারবে। তাসলিমা বানুও ততক্ষণে নিজের জন্য খাবার নিয়ে বসেছে। পাতিলের সবগুলো মুরগির মাংস নিজের প্লেটে ঢেলে নিয়ে বসেছে। কোন লেভেলের খাদক হলে এত পরিমাণে খাবার একা নিয়ে বসে খেতে পারে? একটা থেকে একটা কম যায় না। জুথির এদের খাওয়া দেখে সহ্য হলো না। এমনিতে তার শরীর জ্বলতে আছে, কিছু বলতে পারলো না এদের। তার উপর এদের খাওয়া নিজেদের জন্য সব রেখে তার স্বামীর ভাগ্যে কিনা জুটলো আলু ঝোল আর 2 টুকরো মাংস। ওরা দুইজন যখন না খেয়ে থাকবে, ওরা কেন পেট পুরে খাবে? এটা তো যুথি হতে দিবে না, কখনোই হতে দিবে না। তার স্বামী মহান হতে পারে, সে একদমই না। এত রাগ আর কষ্টের মাঝে যুথির মাথায় কাজ করে না। এখন যেমন ভেবেও পাচ্ছে না কি করে ওদের খাওয়া পণ্ড করবে। মাথা ঠান্ডা করে ভাবতে লাগলো যুথি। আশেপাশে তাকিয়ে ভাবনার মাঝে কিছু একটা দেখে মাথায় বুদ্ধি এসে গেছে কি করবে। মুখে হাসি ফুটে ওঠে। পেয়ে গেছে এদের খাওয়া বন্ধ করার উপায়। তোদের জন্মের মতো খাওয়ার স্বাদ মেটাচ্ছি আমি। দাঁড়া বলেই আগে ইরহানের প্লেট থেকে মাছের লেজটাও নিজের প্লেটে তুলে নেয়। তারপর কাঙ্ক্ষিত বস্তুটা পাটির কিনারা থেকে বাম হাত দিয়ে ধরে নেয়। তারপর কৌশলে নিজের খাওয়ার প্লেটটা পাশে রাখা একটা মোড়ার উপরে রাখে। নিজের সামনে ইরহানের প্লেটটা রাখে। তারপর ভাত মেখে এমন ভাব করছে যেন সে খাচ্ছে। ওদের জুথির দিকে তাকিয়ে মনোযোগ নিয়ে ওরা তার খাওয়া নিয়ে ব্যস্ত। জুথি বাম হাতে রাখা কাঙ্ক্ষিত জিনিসটা এবার নিজের প্লেটে রাখে। তারপর আবার ভাত নাড়াচাড়া করতে করতে যেন মনে হয় এটা তরকারিতে ছিল। প্লেটে ঝোল থাকায় জুথির আরো সুবিধা হয়েছে। সবার মুখের দিকে তাকিয়ে একটা চিৎকার করে বলে, ও নকল শাশুড়ি আম্মা গো, এটা আমি কি দেখলাম? হায় হায়, এটা কি? আমার তো কেমন যেন লাগতেছে। সকলেই জ্যোতির চিৎকার শুনে নিজেদের খাওয়া রেখে জ্যোতির দিকে তাকালো। তাসলিমা বানু বলে ওঠে, কি হয়েছে? এমন চেঁচাচ্ছ কেন মেয়ে? আজকের খাবার কে রান্না করেছে নকল শাশুড়ি আম্মা? ইমন আর ঈশানের বউ দুজনে একটু ভাব নিয়ে বলল, আমরা রান্না করেছি। খুব ভালো হয়েছে রান্না, তাই না? দেখতে হবে না কে রান্না করেছে? একদমই। এরকম রান্না জীবনে খেয়েছো কখনো? না, আর জীবনে খেতেও চাই না। চাইবা কিভাবে? কুকুরের পেটে কি আর ঘি হজম হয় নাকি? সারা জীবন শাক পাতা খেয়ে অভ্যাস স্যার, সে কি বুঝবে মাংসের স্বাদ কি? তাসলিমা বানু কটমট করে তার বৌমাদের দিকে তাকায়। তাসলিমা বানু তাকানো দেখে দুজনেই চুপ করে যায়। এবার তাসলিমা বানু জ্যোতিকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে বলো তো? খাওয়ার টাইমে কেউ এমন চিৎকার চেঁচামেচি করে? শান্তিতে খেতে বসছিলাম তো নাকি? আর শান্তি, নকল শাশুড়ি আম্মা, এখন আপনারে একটা গুপ্তধন বের করে দেখাবো। গুপ্তধন? মানে? যদি প্রশ্নের ওর উত্তর না দিয়ে তার প্লেট থেকে একটা তেলাপোকা বের করে নিয়ে আসে। তারপর সেটা সকলের সামনে ধরে ঘুরাতে ঘুরাতে বলে, দেখেন এটা কি? মুরগির মাংস ঝোল থেকে পেয়েছি। এইটা কি? আপনারা মাংসের স্বাদ বাড়ানোর জন্য দিয়েছেন নাকি গো? ছি ছি, এর থেকে তো আমাদের ছোট লোকদের ঘাস পাতাগুলোই অনেক ভালো। দাঁত চিবিয়ে চিবিয়ে কথাটা ইমন ও ঈশানের বউর দিকে তাকিয়ে বলল। ইমন আর ঈশানের বউ তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু জ্যোতি কোনো ভয় না পেয়ে কি সুন্দর করে তাদের সামনে ঘুরাচ্ছে। তাদের ভয় পেতে দেখে যদি ইচ্ছে করে আরো এগিয়ে নিয়ে যায় তাদের সামনে তেলাপোকাটা। তারা আরো চিৎকার করে। জুথি আর না গেটে ফেলে দেয় তেলাপোকাটা।
আমার না কেমন যেন বমি বমি পাচ্ছে বলে ওয়াক ওয়াক করে বমির ভান করে যুথি। বসা থেকে উঠে গিয়ে সকলের প্লেটের সামনে গিয়ে প্লেটের দিকে তাকিয়ে ওয়াক ওয়াক করে বলে, আল্লাহ, আপনারা এগুলো কি করে খেলেন বলেন তো? একেই তো মুরগির মাংসে তেলাপোকা পেয়েছে, এটা শুনে সকলের গা গোলাচ্ছে। তার উপর যুথি আবার তাদের সামনে গিয়ে ওয়াক ওয়াক করে তাদের গাও গুলিয়ে বমি এসে পড়বে এমন অবস্থা। ইমনের বউ লিমা তো সত্যি সত্যি বমি করে দিবে, তাই দৌড়ে তাড়াতাড়ি বসার ঘরে ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ে লিমা। ইমন আর ঈশানও হাত ধুয়ে উঠে যায়। ঠিকঠাক ভাবে খেতে পারলো না। তাসমিলা তাসলিমা ভানুর তো একেবারেই খাওয়া হলো না। প্লেটে হাত দিতে নিয়েছিল মাত্র খাওয়ার জন্য। বাকিস খায়নি ভেবে হাফ ছাড়ে তাসলিমা ভানু। তারপর দুজনকে এগুলো পরিষ্কার করার জন্য বলে দেয়। ইচ্ছে মতো বকতেও থাকে দুই বউকে। রান্নার সময় মন কোথায় থাকে? দেখে শুনে কি রান্না করতে পারো না? বউদের এমন কাণ্ড জ্ঞানহীন হলে চলে না। নানান ধরনের কথা শোনাতে থাকে তিনি। লিমা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শুনে তার শাশুড়ি তাদের বউকে উদ্ধার করছে। জুথি দিকে চোখ যায়। জুথি মিটমিট করে হাসছে। রাগ হলেও চুপ থাকে। তারপর বলে, কিছু সময় পর এসে সব করবে। এখন এগুলো পরিষ্কার করতে গেলে দেখো আরো বমি পাবে। তারপর একে একে সবাই খাওয়ার জায়গা থেকে উঠে চলে যায়। জুথি ভিতরে ভিতরে হেসে গড়াগড়ি খাচ্ছে। সবাই চলে যাওয়ার পর জুথি ওয়াশরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে আসে। তারপর ওই সময়ের মোড়ার উপর রেখে দেওয়া প্লেটটা হাতে নিয়ে ইরহানের রুমের দিকে যেতে থাকে। তখনই যদি তেলাপোকাটা পেয়েছিল পাটির পাশ থেকে, মনে হয় কারো পাড়া লেগে মরে গেছে। কেউ দেখেও নি। তেলাপোকাটা দেখে জ্যোতির মাথায় বুদ্ধি আসে এদের খাওয়া নষ্ট করার। জ্যোতি আবার অন্যান্য মেয়েদের মতো এসব তেলাপোকা টিকটিকিতে ভয় পায় না। তার সাহস বরাবরই একটু বেশি। খাবার নিয়ে ইরহানের রুমে এসে দেখে ইরহান বিছানায় আধা শোয়া হয়ে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। জ্যোতি রুমে দরজাটা লাগিয়ে ইরহানের পাশে প্লেটটা নিয়ে এসে বসে। খাটের পাশের টেবিলটাতে আগে থেকে পানি রাখা আছে। জ্যোতি ভাত মাখাতে মাখাতেই বলে, এই বোকা পুরুষ, উঠে বসে হা করুন তো। ইরহান চোখ থেকে হাতটা সরিয়ে জ্যোতির দিকে তাকায়। তারপর বলে, আমি খাবো না জ্যোতি, তুমি আবার কেন এগুলো নিয়ে এসেছো? তুমি গিয়ে খেয়ে নাও, আমার একদমই খিদে নেই। আপনি না খেলে আমিও একদমই খাবো না। আমার কিন্তু প্রচুর খিদা পেয়েছে। এখন আপনি যদি চান আমিও না খেয়ে থাকি তাহলে আপনিও খাইয়েন না। ইরহান জ্যোতির দিকে তাকিয়ে হাঁ করে। জ্যোতি হেসে মুখে ইরহানের মুখে খাবারটা তুলে দেয়। কিসের চিৎকার শুনেছিলাম জ্যোতি তখন? আমার দাদি একটা প্রবাদ বলতো জানেন, এ ছড়ার সাথে তে ছড়া মিলে, বেগুনের সাথে শুটকি মিলে। আপনার মা যেমন, তার বৌমা হিসাবে আমিও ঠিক তেমনি। দুজনই নিজের স্বার্থটা বুঝি, বুঝলেন? শয়তানের সাথে শয়তানি না করলে হয় না। যারা ভালোবাসার মর্ম বোঝে না, তাদের প্রতি কিসের ভালোবাসা বলুন তো? আপনি বাঁচলে বাপের নাম। আপনার এই ভালো মানুষের না কোনো দামই নেই। আপনার ভালোবাসার সুযোগ নিবে সবাই। ভালোবাসা আর ফিরতি দিবে না। আজকাল নিজে বাপ মাই আপন না, এরা তো আপনার পর। কথায় আছে না, নিজ দিক দিয়ে সবসময় পানি যায়। আপনি ওদের যতই মাথায় তুলবেন, ওরা ততই আপনার মাথায় চড়ে বসবে। দুনিয়ার ভালো মানুষরা ভালো থাকে না, খারাপ খারাপই ভালো থাকে। পুরুষ মানুষকে এমন এমন করে মানায় না। আপনি কেন ওদের জন্য নিজের হক ছাড়বেন? এই যে না খেয়ে এসে পড়লেন, আপনার কথা কি কেউ ভেবেছে? একবার মুখের কথাটা বলেছে? আপনি পারতেন এমন করতে? ওদের মধ্যে কেউ যদি না খেয়ে থাকতো, নিজের মধ্যে রাগ আনুন, প্রতিবাদ করতে শিখুন। যে যেটা যোগ্য না তাকে সেটা দিবেন না। কিছু মানুষের স্বভাব খুবই খারাপ। এদের বসতে দিলে খেতে চায়। আপনি যত দিবেন আরো বেশি চাইবে। আপনার কথা আর ভাববে না। আরে বোকা পুরুষ, আপনি কার থেকে কি আশা করেন? যেখানে নিজের আপনই এই দুনিয়ায় আপন না, আর এরা তো সৎই। আপনি এদের কলিজা কেটে বোনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। যদি ইরহানের কথাগুলোকে বলতে বলতে প্লেটের প্রায় অর্ধেকের বেশি খাবার খাইয়ে ফেলেছে। ইরহান জ্যোতির বলা কথাগুলো মনোযোগ সহকারে শুনছে, পাল্টা কিছুই বলেনি। জ্যোতির কথাগুলো চিরন্তর সত্যি, ইরহানও মানে। কিন্তু এতদিন যে সে এসে এদের আসল রূপ দেখতেই পায়নি। এদের জন্য এত কিছু করে গেল আর এরা এতদিন মুখোশ পড়েছিল। এই যে এদের আসল মুখোশ ধীরে ধীরে সামনে আসছে ইরহানের। সেও কিছু বলতে পারছে না। ইরহান বরাবরই শান্তিপ্রিয় লোক। জোর ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করে। ইরহানের বাবা মারা যাওয়ার আগে বলেছিল ইরহান যেন ওদের খেয়াল রাখে। ইরহান ভেবে পায় না এতদিন কিছু না করে কেন তারা এমন করছে। তাকে বের করতে হবে এর আসল কারণ। এতদিন ইরহানের সাথে এরা এমন ব্যবহার করেনি। ওদের সাথে সম্পর্ক এতটা কাছের না হলেও এমন আচরণ করেনি কেউ। ইরহানের মাথায় আসছে না এদের কেউ এমন আচরণের কারণ। ইরহান ওই সময় ওদের কথাগুলো শুনে চাইলে প্রতিবাদ করতে পারত। কেন জানি না মন সায় দেয়নি।
ইরহানের ভাবনার মাঝে জ্যোতি ইরহানের মুখের কাছে আবারও খাবারের লোকমা তুলে ধরে। ইরহানের ধ্যান ভাঙে। এ দেখো জ্যোতি, তোমার কথার তালে পড়ে আমি সব একাই খেয়ে ফেলতেছি। তুমি তো এখনো এক লোকমাও মুখে নাওনি। আমি আর খাবো না, বাকিটুকু তুমি খাও। আমার পেট ভরে গেছে। জানা আছে এই অল্প কয়টা খেয়ে কি পেট ভরছে আপনার? চুপচাপ খেতে থাকুন। তোমার না প্রচুর খিদা পেয়েছে? আমি আর খাবো না, এবার তুমি খাও। না না, আপনি আরেকটু খান। এখানে অল্প খাবার আছে জ্যোতি, এটুকুতে তোমার পেট ভরবে না। তুমি খাও। আচ্ছা ঠিক আছে, দুজন একসাথে খাবারটুকু শেষ করি। আপনি একবার, তারপর আমি একবার। একদমই না, এটুকু খাবারে বাচ্চাদেরই পেট ভরবে না। আবার আমাকে কেন জোর করছো তুমি? আমি তো খেয়েছি, তুমি একটুও খাওনি। আপনি আমার কথা শুনবেন না? না, দুজন এক প্লেট থেকে একসাথে খেলে এতটুকুতেই পেট ভরবে। আমার কথা বিশ্বাস না হলে খেয়ে দেখেন। ইরহানকে জুথির সাথে অগত্যাই খেতে হলো। কি সুন্দর করে জুথি নিজের মুখে একবার খাবার দিচ্ছে, আবারও ইরহানের মুখে দিচ্ছে। একবার পরম যত্নে তুলে দিচ্ছে। ইরহানের জানা নেই কবে কেউ এত যত্ন সহকারে তাকে খাইয়ে দিয়েছে। মা মারা গেছে সেই ছোট্টবেলা। ওই সময়ে তেমন কিছুই মনে নেই। শুধু মাঝে মাঝে অনেক চেষ্টা করলে ঝাপসা স্মৃতি ভেসে ওঠে চোখে। যুধির এত যত্ন সহকারে খাওয়ানো দেখে কেন জানি না ইরহানের চোখ দুটো ছলছল করে ওঠে। ইরহান খুব ভালোবাসার কাঙাল। নিজের মাকে ছোটবেলায় হারিয়েছে। বাবা কাজের জন্য বাহিরে থাকতো, বেশি সময় দিতে পারতো না। তাসলিমা বানু ইরহানের ব্যাপারে সবসময় উদাসীন থাকতো। তাও ইরহান একটু ভালোবাসা পেতে কত কিছুই না করতো। পিছনে পিছনে ঘুরতো মা মা করে। এই যে নিজের সব শখ আহ্লাদ বাদ দিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিল, ভেবেছিল এবার মা কাছে টেনে নিবে, আসল তলে একটু ঠাঁই দিবে। প্রতিবার যখন মায়ের ফোন থেকে কল যেত বা ভাইদের ফোন থেকে কল যেত, ইরহান যে কি খুশি হতো। কিন্তু ওরা ওদের প্রয়োজনে কল দিত, ইরহানের খোঁজ খবর নেওয়ার জন্য না। তাসলিমা বানু যাই বলতে ইরহান তাই করত। মনে মনে আশা ছিল একদিন না একদিন ঠিকই একটু ভালোবাসা দিবে, কাছে টেনে নিবে। কিন্তু আজ সকলে নিজের কানে সব শোনার পর ইরহানের সব ধারণা ভুল হয়ে গেছে। ইরহান মুখে খাবার তুলতে তুলতে জ্যোতির মুখের দিকে তাকায়। যদিও অতটা সুন্দরী না, সাধারণ একটা মুখ, অথচ ইরহানে যে কি ভালো লাগছে দেখতে। নিষ্পাপ মুখশ্রী। চরমভাবে ঠকিয়েছে ওর পরিবার। স্বামীর দায়িত্ব তো ইরহান পালন করতেই পারেনি। প্রতিটা মেয়েরই স্বামী শ্বশুরবাড়ি নিয়ে হাজারো স্বপ্ন থাকে। জ্যোতিরও নিশ্চয়ই আছে। খাবার আর গলা দিয়ে নামলো না ইরহানের। জ্যোতি খাবারের লোকমা মুখের সামনে নিল, না করে দেয়। জ্যোতি আর জোর করেনি। নিজেও খাবার তাড়াতাড়ি শেষ করে হাত ধুয়ে প্লেটটা খাটের নিচে রেখে দেয়। কাল সকালে নিয়ে জায়গা মতো রাখবে। এখন ওই লোকগুলো সামনাসামনি হওয়ার একটু ইচ্ছে নেই। ইরহানের মুখটা ধুয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে মুছে দেয়। জ্যোতি, তোমার এখানে এভাবে এসে পড়া একদমই ঠিক হয়নি। হুট করে ইরহানের এমন কথায় জ্যোতি কিছুটা চমকে ইরহানের দিকে তাকায়। মানে? আমি অন্য কিছু ভেবে রেখেছিলাম জ্যোতি। তুমি এখন এখানে এসে একদমই ঠিক করোনি। তুমি পরিস্থিতিটা বুঝতে পারছো না। তোমাকে আমি বলতেও পারবো না। জ্যোতি ইরহানের চোখে চোখ রেখে বলল, আপনি যে কোন পরিস্থিতিতে আছেন সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি না বললেও এবারের প্রতিটা লোক কেমন আমার জানা হয়ে গেছে। আর আপনার সাথে কি করছে তাও। ইরহান কিছুটা অবাক হয় জ্যোতির কথায়। তুমি জানো? না মানে, কিভাবে জানো? সকালে যে আপনি আমার সাথে কথা বলতে বলতে আপনার মায়ের রুমে যাচ্ছিলেন, সেটা নিশ্চয় মনে আছে। আর ওদের কথা শুনে আপনি বলে গিয়েছিলেন আমি অপর পাশে ছিলাম। কলটা কিন্তু আপনি কাটছিলেন না। না আমিও। ওদের সব কথা শুনে তারপরে আমি কল কেটেছি। আমি যোধি, যেখানে অন্যের উপর করা অন্যায় অত্যাচার সহ্য করতে পারি না, সেখানে কি করে আমার নিজের মানুষটার উপর হওয়া অন্যায় মুখ বুজে সহ্য করে নিব বলুন তো? ওই স্বার্থপর মানুষগুলো দিনের পর দিন একজন মানুষকে ঠকিয়ে যাচ্ছে, তার সুযোগ নিয়ে যাচ্ছে, জেনেও কি আমি চুপ থাকবো? আপনাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। আর আমি যে এভাবে আশা ছাড়া এই বাড়িতে সহজে পা রাখতে পারবো না, সেটাও আমার বোঝা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি মানছি আমার এভাবে আসা উচিত হয়নি। কোনো মেয়ে হয়তো এমন করে তার শ্বশুর বাড়িতে পা রাখে না। আমি কি করতাম বলুন তো? ওদের কথাগুলো শুনে আমার মাথা ঠিক কাজ করছিল না। এখন আমি এমনভাবে আসায় আপনার কি খুব অসুবিধা হচ্ছে? আপনি চাইলে আমায় শাস্তি দিতে পারেন। আমি ওদের অন্যায় একদমই মেনে নিব না। আপনি মহান হতে পারেন, কিন্তু আমি না। এখন ওদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনি কি আমায় তাড়িয়ে দিবেন? এসব তুমি কি বলছো জ্যোতি? আমি এভাবে বলিনি। তোমার তো কত স্বপ্ন ছিল, হয়তো শ্বশুর বাড়ি নিয়ে। খালি হাতে আসতে হয়েছে তোমাকে এখানে। এসেও তো কারো কাছ থেকে ভালো ব্যবহার পাওনি। ইমন আর ঈশানের বউ তোমাকে অপমান করেই চলেছে। আমি ওদেরকে গোনাই ধরি না। ওদের অপমানের যোগ্য জবাব দিতে আমি জানি। কথাটা বলেই যদি বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ে।
ইরহানও বাতি বন্ধ করে অপর পাশে এসে শুয়ে পড়ে। জ্যোতি চুপচাপ শুয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। ইরহান শুয়ে থাকলেও চোখে ঘুম নেই, তার মাথায় নানান চিন্তা। সে বুঝে গেছে তার এমনভাবে চুপ করে থাকলে আর চলবে না। হঠাৎ করে ইরহান ফুফানোর শব্দ শুনতে পায়। পাশ ফিরে আসছে জুথি, হয়তো বা কাঁদছে। জুথি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? জুথি কোনোই সাড়া দেয় না, সে কেঁদেই চলছে অপর পাশে ফিরে। ইরহান আবার জুথিকে টেনে নিজের কাছে ফিরায়। কি হয়েছে, কাঁদছো কেন? আমার কথায় কি কষ্ট পেয়েছ? আসলে আমি মাপ চাইছি, কেঁদো না আর। জুথি মাথা নাড়িয়ে জানায় সে ইরহানের কথায় কষ্ট পায়নি। তাহলে তুমি কাঁদছো কেন? বাড়ির কথা কি মনে পড়ছে? তোমার দাদির কথা? যদি হুট করে ইরানের বুকে ঝাঁপিয়ে পড়ে আর হাউমাউ করে কাঁদতে থাকে। এসব কিছুই না বোকা পুরুষ, ওরা আপনাকে ঠকিয়ে দিল, সব দিক দিয়ে ঠকিয়েছে। আপনি তো এমন জীবন পাওয়ার কথা না। আপনার মতো মানুষের জীবনটা আরো খুব সুন্দর হওয়ার কথা ছিল। ওরা কিভাবে পারে এমনটা করতে? আমি এবার ভালো করে বুঝতে পারছি কেন আমার মতো গরিব ঘরের একটা মেয়েকে আপনার জীবনের সাথে জড়ালো। ওরা চায়নি আপনি ভালো কিছু পান। আপনার জীবনে আমাকে এনেও ঠকিয়ে দিল ওরা। না পাবেন শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন, আর না পাবেন শ্বশুর শাশুড়ির ভালোবাসা। আমি আপনার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। আমিও যে আপনার মতো একা, কেউ নেই। আপনারও যে কেউ নেই, আমারও কেউ নেই। আমাদের কষ্ট এই লোকগুলো বুঝবে না। আপনাকে ওরা সব দিক দিয়ে ঠকিয়ে দিল যে বোকা পুরুষ। কে বলেছে আমি ঠকে গেছি? আমি তো মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় জিনিসটা পেয়ে গেছি। আমার মুখোশধারী মা আমার ক্ষতি করতে গিয়ে নিজের অজান্তেই আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আমার কাছে এনে দিয়েছে। জানো, আমি যখন ওদের আসল রূপটা দেখলাম এত কষ্ট হচ্ছিল যে ভেবেছিলাম আমার জীবনে আর ভালো কিছু নেই, সব অন্ধকার দেখছিলাম। কিন্তু না, আমি আমার জীবনের আলো পেয়ে গেছি, আমার জ্যোতি রানীকে। বলে ইরহান জ্যোতিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। এবার আর কারো কোনো কথা ভাববো না। এবার তোমার আর আমার জন্য যা করার করব। ওদের জন্য তো অনেক করলাম, আশা করি ওদের আর অসুবিধা হবে না। যদি ইরহানের বুক থেকে নিজের মাথাটা একটু উঁচিয়ে বলে, আপনি এত ভালো কেন বোকা পুরুষ? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে খড়কুটোর বাসা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে